ও যে মানে না মানা, ও যে মানে না মানা। তার শেষ সিনেমা বহুল চর্চিত অঙ্ক কি কঠিন, সেই অঙ্ক কি কঠিনের যে ছোট্ট একটি চরিত্র টায়ার, তার মায়েরই চরিত্রে অভিনয় করেছে। আপনাকে বোলপুর নিউজে স্বাগত। কি ধরনের তোমার কাছে অবস্ট্রাকল এসছে? কারণ আমার মনে হয় যে আমরা বড়রা ভীষণ সামাজিক হয়ে যাই, তো কোথায় সবসময় ইম্পর্টেন্সটা দিই যে ওই প্রশ্নটা করছে মানে সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম নয় যে বাচ্চা বলে আমি যে আচ্ছা এই কালারটা যে গ্রিন হলো এটা তো ইয়েলো হতে পারতো, বলো আন্টি। হ্যাঁ হতে পারতো, তো কিছু একটা ভেবে বলছে। হ্যাঁ মানে আসলেই ওই দর্শকদের ওই যে প্রাণ ভরা ভালোবাসাটা না, ওটার জন্যই সব। মানে আমরা যখন নন্দনে হল ভিজিটে যাচ্ছি এরকম মানুষ পাচ্ছি যারা হয়তো 5th টাইম এসেছেন ফ্যামিলিকে নিয়ে। তো আমার মনে হয়েছে যে ওর ভিতরে ওই ডিলেমাটাও কাজ করছে যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, যদি শরীরটাই আমার বেঁচে খাওয়া হয় তাহলে তো আমার শরীরটার বয়স হয়ে যাচ্ছে, মানে দাম কমে যাচ্ছে। আমাকে তো তো যেরকম বেশিরভাগ বন্ধু বান্ধব যে এ কি ভাই এরকম ভাবে কি মানে এটা এসব বলেছে আর কি। যে তো তারপরে অপরাজিতা আঢ্য, ঈশা ঈশা সাহা, মানে আমি এটাই তো একটা অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে। কারণ আমি অত ভাবি না, আমি অভিনেতা, আমি অভিনয় করেছি, আমার মজা হয়েছে। ঠিক আমার প্রায় 30টা মতো অ্যাড হয়ে গিয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলিয়ে, থিয়েটার করতে এসেছি। তো এই লাল মাটির রাস্তাটা তো শান্তিনিকেতনের অথেন্টিসিটি, বিউটি, সিগনেচার, রাইট? তো সেইটা যদি না থাকে সেটা একটু কষ্টকর। না, আমি শান্তিনিকেতনে একটাও প্রেম করিনি। স্যাড, করলে ভালো হতো। তবে একটা খুব প্রচলিত কথা আছে, শান্তিনিকেতন যারা একবার এসেছেন, যারা শান্তিনিকেতনের প্রেমে পড়েছেন তারা শান্তিনিকেতনের থেকে গেছেন। তুমি কি কখনো শান্তিনিকেতনের প্রেমে পড়েছো? কিন্তু হ্যাঁ, এটাও আমি বলবো না, তাহলে মিথ্যে বলা হবে। কখনো কখনো আমার তো একটু মনে হয় যে এরকম কোনো চরিত্র যে হয়তো সুন্দরী বা আমাকে এখনো যেরকম দেখতে, এরকম চরিত্র। নমস্কার, আমি শুভনাথ। আজ রয়েছি বোলপুর নিউজে অতিথি সঞ্চালক হিসাবে, এবং আমার সাথে আজকে যে রয়েছে সে আমাদের খুবই প্রসিদ্ধ অভিনেত্রী, এবং তার শেষ সিনেমা বহুল চর্চিত অঙ্ক কি কঠিন, সেই অঙ্ক কি কঠিনের যে ছোট্ট একটি চরিত্র টায়ার, তার মায়েরই চরিত্রে অভিনয় করেছে। আপনাকে বোলপুর নিউজে স্বাগত। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো দীপান্বিতা, তুমি যে তোমার শেষ সিনেমাটি করলে সেইটা নিয়েই শুরু করি, তারপর পরে আসবো শান্তিনিকেতনে। এই যে সিনেমাটি করলে, সিনেমাটি করার অভিজ্ঞতা কেমন? মানে সিনেমাটি মানুষ দেখছেন এবং হলে গিয়ে দেখছেন, মানুষ কাঁদছেন, বিশেষ করে বাচ্চারা আগ্রহী হয়ে হলে দেখতে যাচ্ছেন। তো এই সিনেমার যাত্রাপথটা কেমন ছিল? শুটিং এর এক্সপিরিয়েন্স তো খুব ভালো, একটা ওয়ান্ডারফুল টিম, দারুণ দারুণ সব অভিনেতা, তাদের সাথে আমি কাজ করতে পারছি। সৌরভদা দারুণ, একটা ভালো ভীষণ পজিটিভ অ্যাটমসফিয়ার। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, সেটা প্লে করা, সেটা একটা মজা হচ্ছে আর কি, নিজেকে ভেঙে চুরে একটা সম্পূর্ণ অন্য মানুষ। এবং তারপরে সিনেমাটা তো ওই আর কি বাই গডস গ্রেস দারুণ করেছে, এবং প্রচুর লোক দেখেছেন, প্রচুর পজিটিভ রেসপন্স, একটা অ্যাওয়ার্ডে নমিনেশন। তো সব মিলিয়ে এরকমই তো হওয়া উচিত একটা সিনেমার সঙ্গে থাকার এক্সপিরিয়েন্স। ইটস সো গুড। আমরা একটা জিনিস দেখি, এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। মানে বাচ্চাদের সাহিত্য রচনা কিংবা বাচ্চাদের সিনেমা তৈরি করা খুবই কঠিন, এবং তুমি যখন সেটে গিয়েছো, বারবার তুমি সেই চরিত্রে একটা বড় মানুষের চরিত্র অভিনয় করছো, এবং তুমি তার সাথে প্রচুর বাচ্চাকে নিয়ে অভিনয় করছো, তাদের সাথে অভিনয় করাটা কঠিন নাকি সহজ? কঠিন। কি ধরনের তোমার কাছে অবস্ট্রাকল এসছে? কারণ আমার মনে হয় যে আমরা বড়রা ভীষণ সামাজিক হয়ে যাই, তো কোথায় কি বলবো, কোথায় কতটা বলবো, এটা খুব বুঝে কথা বলি। তাই জন্য আমার একটা প্রিকনসেপ্ট নোশনের মতো মাথায় থাকে যে এইরকম অভিনেতাদের সাথে কাজ করলে এইটুকু স্যানিটি মেনটেন করে কাজ হবে, ঠিক আছে। তো এটা খুব জানা মাপা, কিন্তু একটা বাচ্চা এসবগুলো কিচ্ছু জানে না, ঠিক আছে। সে সামাজিকতা কি
বা কিভাবে কোথায় কতটা বলবো জানে না, তো ওর প্রশ্নটা ভীষণ ভিতর থেকে আসছে। ঠিক আছে, এটা খুব রিয়েল প্রশ্ন হচ্ছে, তো এরকম অনেক রিয়েল প্রশ্নই করছে যেগুলো হয়তো আমরা এমনি উত্তর জানি না, আমরা ভাবিনি যে ওটা প্রশ্ন হতে পারে, কিন্তু বাচ্চাটা ওই প্রশ্নটা করছে। আর আমি সবসময় ইম্পর্টেন্সটা দিই যে ওই প্রশ্নটা করছে মানে সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম নয় যে বাচ্চা বলে আমি যে আচ্ছা এই কালারটা যে গ্রিন হলো এটা তো ইয়েলো হতে পারতো, বলো আন্টি। হ্যাঁ হতে পারতো, তো কিছু একটা ভেবে বলছে, সেটাও ইন্টারেস্টিং। তো আমার মনে হয় যে তাদের প্রশ্ন উত্তর দেওয়া, এটা কেন এরম করব আমাকে একটু বলো, সেটা বুঝিয়ে বলা, কিভাবে ওকে বুঝিয়ে বলবো, সব মিলিয়ে টাফ। আমাকে ওর সাথে রেসিপ্রোকেট করতে গেলে ওকে বুঝিয়ে বলতে হবে যে কেন আমি এখানে ওর সাথে এইভাবে কথাটা বলছি, তো এটা আরো কঠিন আর কি। তো হ্যাঁ এটাই। আহ, এটা তো তোমার বড় পর্দায় দ্বিতীয় সিনেমা। তো এই যে প্রত্যেকটা সিনেমার পর আমরা দেখেছি যে তোমরা সিনেমা শেষে হলে গেছো। এটা বড় পর্দায়, সরি, তৃতীয় সিনেমা। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস, সেরা সেরা স্বাদ, সেরা সুগন্ধ। তৃতীয়, সরি আমি ভুল শুধরে নিলাম। তো তোমরা হলে গেছো, দর্শকের সাথে ইন্টারাক্ট করেছো। তো এই অঙ্ক কি কঠিন সিনেমাটি করার পর যখন হলে ভিজিট করে দর্শকের সাথে ইন্টারাকশন করছো, দর্শকদের রেসপন্স কি ছিল এবং সেটা তোমার আগামী দিনে কাজ করার জন্য কতটা অনুপ্রেরণা যোগাবে? হ্যাঁ মানে আসলে ওই দর্শকদের ওই যে প্রাণ ভরা ভালোবাসাটা না, ওটার জন্যই সব। মানে আমরা যখন নন্দনে হল ভিজিটে যাচ্ছি, এরকম মানুষ পাচ্ছি যারা হয়তো 5th টাইম এসেছেন ফ্যামিলিকে নিয়ে। তো এইটা তো একটা দারুণ পাওয়া আর কি। মানে বুঝতে পেরেছো, আমরা আমাদের অভিনয় দিয়ে, গোটা সিনেমাটা দিয়ে, সবটা মিলিয়ে টিম প্রজেক্ট কতটা আমরা ছুঁয়ে যেতে পেরেছি আর কি, তো সেটা তো দারুণ লাগে। এই যে অঙ্ক কি কঠিন সিনেমায় আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তুমি যখন টায়ারের মায়ের চরিত্রে অভিনয় করছো, টায়ারকে ভালো রাখার জন্য, তার প্রত্যেকটা খুশিকে পূরণ করার জন্য তুমি পরিশ্রম করছো এবং সে জায়গায় চেষ্টা করছো সর্বোচ্চভাবে তাকে ভালো রাখার। আবার যখন অর্থনৈতিক অনটন পড়ছে তখন তোমার চরিত্রই একটি বাবু, কোট অ্যান্ড কোট, একজন বাবুর বিছানায় যেতে যাচ্ছে বা বাধ্য হচ্ছে। তো এই যে সামাজিক যে বৈষম্যতার জায়গাটা আমরা সিনেমায় দেখতে পাচ্ছি, সেই চরিত্রটাকে বা ফুটিয়ে তুলতে কতটা তোমাকে ভাবতে হয়েছে বা কতটা অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে? প্রথমত ও একটা আর্থিক কষ্টের জন্য বাবুর কাছে গেছে এটা নয়, চরিত্রটার পেশা প্রস্টিটিউশন। ঠিক আছে, তো ওর হাজবেন্ড চলে যাওয়ার পর যাদের ভিতরে সে এডুকেশনটা নেই, ঠিক আছে, অনুন্নত শ্রেণীর মানুষ, তারা একটা বয়সের পরে আর কি করবে? বাকি অনেক কিছু দিয়ে হয়তো সে স্কিলফুল নয়, তো তার তো একটা কোনো স্কিল কাজে লাগাতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কারোর যদি মনে হয় যে আমি সেক্সটাকে পেশা হিসেবে নেব, সেটা যদি তার ডিসিশন হয়, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এক্ষেত্রে চরিত্রটার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ও দায়ে চাপে পড়ে এটা করছে। এবং আরো একটা বড় আমার আমার যেটা মনে হয়েছে যে এই যে ছেলেকে মানুষ করতে হবে, আর কেউ নেই, ঠিক আছে, কিন্তু যখন এমনি আমার যে সিনগুলো ছিল আমি জাস্ট বসে আছি, কারণ আমার তো দেবেশদার সাথে যে সিনগুলো, দেবেশদা শুধু আবৃত্তি করছে, জয় গোস্বামী বলছে, আরো অনেক কিছু বলছে। তো আমার মনে হয়েছে যে মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহন ভোগ। ওর ভিতরে ওই ডিলেমাটাও কাজ করছে যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, যদি শরীরটাই আমার বেঁচে খাওয়া হয় তাহলে তো আমার শরীরটার বয়স হয়ে যাচ্ছে, মানে দাম কমে যাচ্ছে। আমাকে তো ছেলেকে মানুষ করতে হবে, আমার তো আমার ছেলের প্রচুর স্বপ্ন আছে, আমি বলেছি সেগুলো করব। তো সেইটা যখন পারছে না, সেই অসহায়তাটা খুব স্ট্রাইকিং আমার কাছে চরিত্র হিসেবে। প্রশ্নে কি আরো কিছু ছিল? না, প্রশ্নে আরো কিছু ছিল না, বিষয়টি হচ্ছে এইবার একটু ভারী প্রশ্নের পর একটু সহজে আসি। এই যে ধরো তুমি একটা প্রস্টিটিউটের চরিত্রে অভিনয় করলে, কোথাও দাঁড়িয়ে কোনোদিনও এখনো পর্যন্ত কোনো দর্শকের কাছ থেকে এটা শুনতে হয়ে যায়, মানে আমরা এখন যে ওয়েব সিরিজ দেখছি বা সিনেমায় দেখছি সেখানে বোল্ড ক্যারেক্টারে দেখানো হচ্ছে, কিন্তু আমরা অঙ্ক কি কঠিনে দেখতে পাচ্ছি ওরকম কোনো বোল্ড সিনই নেই, মানে দেবেশদার সাথে তোমার যে দৃশ্যগুলি রয়েছে। তো কখনো কোনো দর্শক এটা তোমাকে বলেছে যে আমরা এইভাবে দেখেছিলাম যে কোনো বোল্ড সিন থাকবে, সেটা হয়নি, এই নিয়ে কখনো অভিযোগ এসেছে কোনো দর্শকের কাছ থেকে? হ্যাঁ, কিন্তু যেরকম বেশিরভাগ বন্ধু বান্ধব যে এ কি ভাই,
এরকম ভাবে কি মানে এটা ঋষভ বলেছে আর কি, যে তাই বলে কবিতা বলছে আর কিছু নেই। আমি বললাম হ্যাঁ, কিন্তু তুই বুঝতে তো পেরেছিস, তুই তো জানিস পেশাটা কি। তো তারপরে হ্যাঁ ফান হয়েছে আর কি, এটা নিয়ে প্রচুর লোকজন অনেক কিছু বলেছে। বলছি তোমার তো শান্তিনিকেতন আগেও আসা, হ্যাঁ সিনেমায় 2 থেকে 3টে হিট সিনেমা করার পরে, বড় পর্দায় কাজ করার পর, অঙ্ক কি কঠিন হিট হওয়ার পর আবার শান্তিনিকেতন আসা। তো এই দুটোর মধ্যে এখানকার যে দর্শক, যে ফ্যান বেস, তারা কিভাবে তোমাকে নিচ্ছে বা কিভাবে তুমি শান্তিনিকেতনে এসে মানুষজনের সাথে ইন্টারাক্ট করছো? এটার আমার মনে হয় যে বেস্ট পার্ট ইজ চরিত্রটা এতটাই অন্যরকম দেখতে আমার থেকে, যেটা পুরোটা তৈরি করা। তো যারা দেখেছে সিনেমাটা হয়তো 2-3 বার দেখেছে, কিন্তু তারা আমাকে দেখেছে বোলপুরে, কিন্তু তারা রিকগনাইজই করতে পারে, তো তারা জানতো না। তারপরে তারা হয়তো কখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে যখন আমাকে এসে বলছে আপ্লুত হয়ে যে আমি তো চিনতেই পারিনি এটা তুমি, কিন্তু আমি সিনেমাটা 2বার দেখেছি। তো এই ফিলিংসটা দারুণ, দিস ইজ অ্যামেজিং, যে তার মানে আমার অভিনয়টা আমি যতটুকু করতে চেয়েছি কিছুটা জাস্টিফাইড হয়েছে, যে সত্যি আমি একটা অন্য মানুষের একটা অন্য চরিত্র হয়েছে, যে হয়তো আমি রিয়েল আমিকে কেউ বিশ্বাস করতে পারছে না, দ্যাট আই ক্যান প্লে দ্যাট ক্যারেক্টার। এইটা আমার সব থেকে মজার অনুভূতি ফ্রম আর ফিল্ম। তো এই যে জীবনে প্রথমবার একটা সিনেমা থেকে একটা নমিনেশনে যাওয়া, জিতে, এবং তোমার নাম রয়েছে সেই সকল অভিনেত্রীদের সারিতে যারা এখন প্রতিষ্ঠিত, তাদের সাথে নিজের নামকে দেখা এবং একটা নমিনেশনের ডাক পাওয়া, এটার কেমন, মানে কতটা খুশি? এটা সারপ্রাইজিং, মানে এই ফিলিংসটা ইটসেলফ ওই অ্যাওয়ার্ডটা জিতে যাওয়ার মতো। তার কারণ হচ্ছে আমি যখন দেখছি যে আমি অত কিছু তো ভাবিনি তার আগে, আমি একটা চরিত্রে অভিনয় করেছি, আমি যেরকম কিছু টেলিভিশন করেছি, তো সেখানে আমি দেখছি যে হঠাৎ করে একটা লিস্ট এসেছে যেখানে আমার আশেপাশে নাম রয়েছে অনুসুয়া মজুমদার, সোহিনী সরকার, সোহিনী সেনগুপ্ত, তারপরে অপরাজিতা আঢ্য, ঈশা সাহা। মানে এটাই তো একটা অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে, কারণ আমি অত ভাবি না, আমি অভিনেতা, আমি অভিনয় করেছি, আমার মজা হয়েছে, ঠিক আছে। তো সেটাই আমার কাছে একটা মানে দারুণ দারুণ অনুভূতি। এবং হ্যাঁ, প্রশ্নটা আই এগেইন মিস দ্য কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? এই অনুভূতিটা তো তুমি ব্যক্ত করলে খুব সুন্দরভাবেই। তো আরেকটা তোমার কাছে বিষয় জানতে চাই যে আগামী দিনে কি ধরনের কাজ তুমি করতে ইচ্ছুক, মানে কোন ধরনের চ্যালেঞ্জিং কাজ করতে ইচ্ছুক? কারণ প্রচুর অভিনেতা অভিনেত্রী থাকে যারা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে ডেভেলপ করছেন, তাদের একটা ইচ্ছা থাকে যে এই ধরনের চরিত্রে আমি বেশি কমফোর্টেবল। তুমি কি ধরনের চরিত্রে অভিনয় করতে চাও আগামী দিনে? না, আগে কি হয়েছে, আমি না এই গোটা সময়টা কাজ যতদিন করেছি সমস্তটাই ভীষণ এক্সপেরিমেন্টাল চরিত্রে অভিনয় করেছি। 17-18 বছর বয়সী বিধবা, ঠিক আছে, স্বামীহারা, বাচ্চা আছে, 40 বছরের একজন মহিলা, তারপরে প্রায় 50-এর কাছাকাছি বা তার বেশি, 50-এর কাছাকাছি বয়সী একজন মা যে সংসার সামলাচ্ছে, সেটা একটা লম্বা অঙ্ক কি কঠিনের চরিত্র। তো এটা এত ডাইভার্স। আমার আগে মনে হতো, যেহেতু আমাকে দেখে মনে হয় আচ্ছা আমাকে মানে স্ক্রিনে প্রিটি দেখতে লাগবে, সুন্দর দেখতে লাগবে, প্রেমের দৃশ্যে করব, এই ফ্যান্টাসিটা আগে ছিল আর কি, আমি ওরকম চরিত্র করতে চাইতাম। কিন্তু এখন আমি এত এক্সপেরিমেন্টাল চরিত্রে আমার লোকজন কাস্ট করেছে, আমি ওটার প্রেমে পড়ে গেছি। তো আমি এরকম না এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারই করতে চাই, কমার্শিয়াল তো করতে চাই অবশ্যই, কিন্তু যেখানে সত্যি আমি একটা নতুন চরিত্র হয়ে উঠছি, চ্যালেঞ্জিং। তোমার এই সিনেমার যে যাত্রাপথ, সেটা একদম ডিরেক্টলি সিনেমা নাকি নাটকের জগৎ, সেখান থেকে অভিনয়, সেখান থেকে সিনেমা, মানে তোমার জীবনের এই যাত্রাপথটা শুনতে চাই। কেন আমি একজন অভিনেত্রী হব, আমি অভিনয় করব, এই ভাবনাটা কোথা থেকে শুরু হলো? বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, কোথাও যে জায়গা থেকে শুরু হয় আজকের যাত্রাপথ, এই যে অভিনয়, এটা কিভাবে শুরু করলে জীবনে? না, আসলে আমি এমনিতেই একটা ভীষণ এমন একটা পরিবার থেকে আসি যেখানে সবাই কালচারালি ভীষণ অ্যাক্টিভ। আমার বাবা গান গাইতেন, মা গান গাইতেন, কাকা থিয়েটার করতেন, আমার বোন ছবি আঁকে। তো এইটা তো ছোট থেকেই ছিল, খুব ছোটবেলায়। স্যামসাং স্মার্ট ক্যাফে, যেখানে পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মোবাইলের লাইভ এক্সপিরিয়েন্স করার সুযোগ। এছাড়াও রয়েছে স্মার্ট ওয়াচের প্রিমিয়াম কালেকশন, অরিজিনাল অ্যাক্সেসরিজ, লেটেস্ট সব স্মার্ট ট্যাব। বাজেট নিয়ে চিন্তা একদম না, আপনার জন্য রয়েছে সহজ ইএমআই বা ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা স্যামসাং স্মার্ট ক্যাফে, সুপারমার্কেট, বোলপুর।
তো আমার কাকা আমাকে থিয়েটারে নিয়ে গিয়েছিল। এবার তারপরে কি হয়, হয়তো না বুঝেই শুরু করে ফেলেছি, অ্যান্ড উইথ টাইম আমি ওই অভিনয় বিষয়টার সাথে কমফোর্টেবল হয়ে গেছি, কারণ আমি ওটাই করেছি, না বুঝেই করেছি একটা সময়ের পরে। কারণ আমার প্রথম স্টেজ ক্লাস 5-6 এরকম, তো তারপরে গিয়ে ওইটা একটা আমার কমফোর্ট জোন হয়ে গেছে, এবং তারপরে থিয়েটার করতে করতে আরো নতুন নতুন করে নিজেকে এক্সপ্লোর করা। এত তো সহজ নয়, অভিনয় বিষয়টা খুব কঠিন। তো আমি খুব যে দারুণ জানি তা নয়, কিন্তু আমার যতটুকু অনুভূতি ততটুকু। তো তারপরে থিয়েটার করতে করতে আমি কলকাতায় এসেছিলাম একটা ওয়ার্কশপ করার জন্য। তো ওখানে আমার এক বন্ধু আমাকে বললো যে এক্স্যাক্টলি এটা, যে ইউ লুক গুড, ইউ শুড ট্রাই ইন ফিল্মস। তো আমার মনে হলো হ্যাঁ, কারণ থিয়েটার এই মানে এই যে মিডিয়ামটা, এটার করতে গিয়ে তো অনেক এক্সপিরিয়েন্স হয়, কি কেন হচ্ছে অনেকদিন তো হলো, এবার সিনেমাটাও তো এক্সপ্লোর করে দেখা উচিত আমার। এবার তারপরে আমি বিভিন্ন সিনেমা দেখতে শুরু করলাম, এবং তারপরে ক্যামেরার সামনে কাজ করলাম, সেটা আমার দারুণ লাগলো, আমার এটা অনেক বেশি ভালো লাগলো এই মিডিয়ামটা। তো এইভাবেই তারপরে পরপর 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 কাজ। সব থেকে বেশি যেটা হয়েছে আমার দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডে, কারণ আমি প্রচুর, আমার প্রায় 30টা মতো অ্যাড হয়ে গিয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলিয়ে। তো সেখানে অ্যাডে কাজ করা মানে দারুণ অনুভূতি আর কি, দারুণ দারুণ সব ডিরেক্টরস। তো এভাবেই চলছে এখন। এই যে শান্তিনিকেতন আসো মাঝে মাঝে, এখানে এসে কি কোনো স্পেশাল জায়গা আছে যেখানে ঘুরতে সবার আগে যেতে ইচ্ছা করে, স্পেশাল কোনো খাবার খেতে ইচ্ছা করে, বা স্পেশাল কোনো মানুষ যেখানে তার সাথে দেখা করতে ইচ্ছা করে? এই শান্তিনিকেতনে এসে কি কি করতে ইচ্ছা করে? আমার জীবনে প্রচুর স্পেশাল মানুষ। আমার মনে হয় যারা আমার বন্ধু তারা আমার কাছে স্পেশাল, অফকোর্স ইট শুড বি, নালে বন্ধু কেন? তো আর খাবার বলতে আমি যে ভীষণ খেতে পারি, একটা ভোজন রসিক মনে হয় নয় আমি, কিন্তু আমার একটা কচুরি, ছাতু দিয়ে বানানো একটা কচুরি হয় সম্ভবত রতনপল্লীর, লিট্টি? না সকালে কচুরি হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই কচুরিটা আমার খুব পছন্দ হয়েছে। আর ওখানে বিভিন্ন স্কেচ করে আর্টিস্টরা বসে থাকে, ওরা ওখানে বসে বসে স্কেচ করে, সেটা খুব ইন্টারেস্টিং। তো আর এখানে আমার পছন্দ সোনাঝুরির, আগে সোনাঝুরির জঙ্গল খুব পছন্দ ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে উইথ টাইম শান্তিনিকেতন তো অনেক রকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। শান্তিনিকেতন মানে লাল মাটির রাস্তা। তুমি কি সোনাঝুরির ওই লাল মাটি দেখেছো? হ্যাঁ, আমি তো অনেক আগে ছোটবেলায় থিয়েটার করতে এসেছি। তো এই লাল মাটির রাস্তাটা তো শান্তিনিকেতনের অথেন্টিসিটি, বিউটি, সিগনেচার, রাইট? তো সেইটা যদি না থাকে সেটা একটু কষ্টকর ভিজিটর হিসেবে। তো আর আগে হাটটা যেভাবে বসতো জঙ্গলের মধ্যে, সেই আরো যত স্প্রেড করছে, আরো শিল্প বাড়ছে, তো ব্যবসা বাড়ছে, তো একটু তো সৌন্দর্য নষ্ট হবে। কিন্তু শান্তিনিকেতনের একটা অদ্ভুত অথেন্টিসিটি আছে, এখনো অব্দি সেই শহুরে কালচারটা পুরোপুরি ঢুকে পড়েনি, সেইটা দারুণ সুদিং। এই যে ধরো তুমি শান্তিনিকেতনের লাল মাটির কথা বললে, বহু মানুষের ইচ্ছা শান্তিনিকেতন আসা, এই লাল মাটির রাস্তা ধরে সাইকেল চালিয়ে প্রেম করা, শান্তিনিকেতনের আনাচে কানাচে এই প্রকৃতির মধ্যে মিশে গিয়ে প্রিয় মানুষের সাথে সময় কাটানো, কখনো এই সুযোগ হয়েছে বা ইচ্ছা আছে? না, আমি শান্তিনিকেতনে একটাও প্রেম করিনি। স্যাড, করলে ভালো হতো। দারুণ প্রেম করার প্রচুর জায়গা আছে আর কি, দারুণ লোকেশন, কিন্তু না, শান্তিনিকেতনে পড়িনি। আর ইচ্ছে কেন থাকবে, মানে প্রেম তো যেখানে ইচ্ছে হতে পারে আমার, তার জন্য শান্তিনিকেতনের ছেলেকে পছন্দ করতে গেলে খুব বাজে অবজেক্টিফিকেশন হয়ে যাবে। শান্তিনিকেতনের ছেলে নয়, তুমি কথাটা বুঝতে ভুল করলে, শান্তিনিকেতনের পরিবেশ। শান্তিনিকেতনে শুধু প্রেম করি আমরা এসে, দ্যাট উড বি ভেরি এক্সপেন্সিভ ফর মি। না, প্রেমটা প্রেমের মতো, খুব মজাদার। শান্তিনিকেতনের জায়গায় থাকে। এই যে শান্তিনিকেতনে প্রেম হয়নি, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে শান্তিনিকেতন যারা একবার আসে শান্তিনিকেতনের মায়ায় পড়ে, তারা শান্তিনিকেতনের প্রেমে পড়ে যায় এবং এখানেই তারা থেকে যায় জীবনের একটা বড় অংশ। তোমার কি এটা হয়েছে যে তুমি শান্তিনিকেতনের প্রেমে পড়েছো? আসলে শান্তিনিকেতনের মধ্যে না একটা অদ্ভুত অথেন্টিসিটি আছে, সেরেনিটি আছে, একটা খুব মাটির কাছাকাছি একটা বিষয়, একটা অনুভূতি আছে, সেইটা ভীষণ ভালো এবং শান্ত। কোলাহল থেকে এত দূরে শান্ত, অনেক বাড়ি, মাটির বাড়ি, জঙ্গল, সুন্দর রাস্তা, লম্বা রাস্তা। তো এইটা তো এক ধরনের, এটা একটা মায়াই আর কি। নিজের স্বপ্নের ফ্ল্যাট কি এখনো খুঁজছেন? এবার সেই খোঁজ শেষ হোক
অভিপ্সা অ্যাপার্টমেন্টে। বোলপুর শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রে আধুনিক জীবনযাপনের নতুন ঠিকানা অভিপ্সা অ্যাপার্টমেন্ট, আ কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডেভেলপ বাই বিকাশ ভকত। 2 BHK ও 3 BHK আধুনিক ফ্ল্যাটের বুকিং চলছে। কেন বেছে নেবেন অভিপ্সা অ্যাপার্টমেন্ট? মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে হ্যান্ডওভার, সমস্ত ব্যাংক থেকে হোম লোনের সুবিধা, টপ ফ্লোরে কমিউনিটি হল, 2 হুইলার পার্কিং সম্পূর্ণ ফ্রি, উন্নত মানের নির্মাণ সামগ্রী ও অত্যাধুনিক সুযোগ সুবিধা। অ্যাপার্টমেন্টের মধ্যেই সুদৃশ্য মন্দির, যেখানে আধুনিক জীবনযাপনের পাশাপাশি মিলবে আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া। প্রাইম লোকেশন, বিশ্বভারতী থেকে মাত্র 1 মিনিট, বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট, শান্তিনিকেতন বোলপুর রোড টুরিস্ট লজের কাছে, বোলপুর লজের বিপরীতে। আজই বুক করুন আপনার পছন্দের ফ্ল্যাট 9563304327 অথবা 9800543550 এই নম্বরে ফোন করুন। আজকের সিদ্ধান্তেই হতে পারে আগামী দিনে নিজের বাড়ির চাবি। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন। তো সেটা তো আছে যে আমার যদি মনে হয় ভাইবটা হচ্ছে এরকম যে আমি একটু শান্তিতে দুদিন থাকতে চাই, তাহলে শান্তিনিকেতন আসা উচিত। সেই শান্তিটা এখনো আছে শান্তিনিকেতনে, সেটা সত্যি মায়ায় ফেলে দেওয়ার মতো। এই যে আমরা দেখতে পাই যে তুমি যে বয়সে আছো, সেই বয়সে দাঁড়িয়ে তুমি যে চরিত্রগুলোতে অভিনয় করো, সেই চরিত্রগুলো তোমার বয়সের চেয়ে অনেকটাই বয়স্ক চরিত্র। তো এটা করতে গিয়ে কেমন অনুভব হয় বা কি সমস্যার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, ডিগ্ল্যামারাইজড ক্যারেক্টার, যেটা হ্যাঁ বটেই। মানে আসলে আমরা একটা ভাবনার ধরন আছে তো, যে আচ্ছা আমাকে তো এরকম দেখতে, আমি এরকম, আমার এরকম চরিত্রে ভালো লাগবে। আমার আমার সেটা খুব একটা কোনোদিন ছিল না আর কি। মানে আমি খুবই কমফোর্টেবল অনেক অনেক ধরনের চরিত্রের সঙ্গে, বরঞ্চ আমার মজা লাগে এটা যে আমি আমার বয়সে দাঁড়িয়ে ক্রমাগত হয়তো এরকম ভাবে মানুষকে কনভিন্স করতে পারছি যে আমাকে ওই বয়সে দেওয়া হচ্ছে। একটা বয়সের তো একটা ভার আছে, বুঝতে পারছো? তো তার মানে আমি কনভিন্সিং করছি বা আমার ওই ম্যাচুরিটি তৈরি হয়েছে। তো আমি এইভাবে দেখি। আমি আই অলওয়েজ ট্রাই টু লুক অন দ্য ব্রাইটার সাইড, পজিটিভ সাইড। তো এটাও তো হতে পারে যে আমার ম্যাচুরিটি ওটাকে হিট করছে, তাই আমি করতে পারছি। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলবো না, তাহলে মিথ্যে বলা হবে। কখনো কখনো আমার তো একটু মনে হয় যে এরকম কোনো চরিত্র যে হয়তো সুন্দরী বা আমাকে এখনো যেরকম দেখতে, এরকম চরিত্র যার একটা আরবান সাইড আছে, ঠিক আছে? যে কারণ আমি এত সমস্ত শহুরে চরিত্র প্রায় আমি করিনি, ভীষণ টিমিড, ঠিক আছে, ব্যথিত, খুব দুঃখে যন্ত্রণায়, তারপরে সুন্দর বিভিন্ন লেয়ার্ড ক্যারেক্টার। কিন্তু আমি এরকম চরিত্রেও নিজের মতো আমি যেরকম এরকম চরিত্রে অভিনয় করতে চাই, এটা হচ্ছে সত্যি কথা। তো আগামীতে এখন কি কাজ করছো বা আগামীতে কি কাজ আসতে চলেছে, সেই বিষয়ে যদি আমাদের একটু জানাও। একটা টেলিভিশন করছি সান বাংলায়, আরো কয়েকটাতে কথা হয়েছে, কিন্তু এখন যেহেতু এটা একটা কমিটমেন্ট, এটার পরে হবে। আর কিছু সিনেমার কথা হয়েছে যেগুলো শুরু হবে। তার ভিতরে একটা স্টুডেন্ট প্রজেক্ট আছে, তার ভিতরে কমার্শিয়াল সিনেমা আছে, তার ভিতরে একটা আছে যেটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। তো এই সব মিলিয়ে অনেকগুলো কাজ রয়েছে। তো মিক্স আর কি, মানে কমার্শিয়াল কাজও আছে, আবার বিভিন্ন ডিগ্ল্যাম চরিত্রও আছে, আবার গ্ল্যামারাস ক্যারেক্টারও আছে। তো আই এম হোপিং ফর দ্য বেস্ট। আমাদের বোলপুর নিউজের দর্শকদেরকে জানিয়ে রাখি, দীপান্বিতা শুধু অভিনয় করে, অভিনেত্রী এমনটা নয়, দীপান্বিতাও খুব সুন্দর ছবি আঁকে এবং দীপান্বিতা খুব সুন্দর গানও করে। তো আমি দীপান্বিতাকে বলবো যে শান্তিনিকেতনে এসেছো, শান্তিনিকেতনের এই পরিবেশে থেকেছো, বৃষ্টিও দেখেছো গতকাল। শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের যদি কোনো প্রিয় একটা গান আমাদের দর্শকদেরকে শোনাও। ওকে, রবীন্দ্রনাথের বহু গান প্রিয়, কিন্তু আমি একটা করছি, কোনো একটা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা।
সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া সকলি মম দেহ মন বিনা সমবাজে মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা। তোমার অভিনয়ের এই যাত্রাপথ আরো দীর্ঘজীবী হোক, খুব সুন্দর হোক, দেশ বিদেশে তোমার কাজ দেখা যাক, এই শুভকামনাই রইলো আমাদের বোলপুর নিউজের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। আপনার বাড়িতে কি কোনো ভাঙা, ফোটা, ডেড, আনইউজড ফোন পড়ে রয়েছে? আজই চলে আসুন ন্যাশনাল এন্টারপ্রাইজে। নো কস্ট ইএমআই দিয়ে আপনারা আমাদের শপে আসুন, আপনার পছন্দের মতন যে কোনো ব্র্যান্ড নিন এবং সেটা বাকিটা ফাইন্যান্সের মাধ্যমে নিন বা ক্যাশের মাধ্যমে নিন এবং আমাদের শপে আসুন এবং প্রত্যেকটা পারচেজের সঙ্গে আপনারা আপনার পছন্দ মতন গিফট পেয়ে যাবেন। লোকেশন হচ্ছে বোলপুর হাই স্কুল এবং তার পাশে হচ্ছে বরোদা ব্যাংক এবং বরোদা ব্যাংকের ঠিক পাশে হচ্ছে বোলপুর ন্যাশনাল এন্টারপ্রাইজ।